তো একটা ককটেল ফুটলেই এটা দৌড়ায় পালাইতো। আপনার এই যে এখন অনেক মন্ত্রী মিনিস্টার যারা আছেন তাদেরকেও আমরা দেখছি যে জুলাইয়ের যে ক্লিপ আছে, আমি আপনাকে লিঙ্কও দিব, তারা একটা সাউন্ডে পালা যায়। আর আমাদেরকে নিয়ে যে আপনি ক্রিটিসাইজ করছেন, এই তরুণ ছাত্র জনতারাই বুক পেতে গুলি খেয়ে তারা এই জুলাই গণঅভ্যুত্থান। এখন দেখেন, আপনারা আমার সাথে একটা এইজের গ্যাপ আছে, একটা জেনারেশনাল গ্যাপ আছে, এবং আমি খুব স্পেসিফিক্যালি একটা পয়েন্ট এখানে উল্লেখ করেছি যে মোহাম্মদ শামসুল আলম যে হচ্ছে যে বিএনপির একজন দলীয় লোক, যাকে ইসি সচিবালয়ে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। পয়েন্ট ছিল এটা। কিন্তু আপনাকে যে উপস্থাপক আছেন তাকে আপনাকে প্রশ্ন করেছে এটা, আপনি বললেন যে এনসিপি একটা নতুন দল, এর কোনো আইডিওলজি নাই, ইউনূসের সাথে বিদেশ ভ্রমণ করছে, এই সংবিধান নিয়ে কপচাচ্ছে। আপনাদের যে দলীয় নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, উনি সংবিধান ছুঁড়ে ফেলতে চেয়েছে, উনি সংবিধানকে বাতিল করার কথা অনেকবার বলেছে, এটা অন রেকর্ড অনেকবার আছে। আপনি মেইন পয়েন্টটা যেখানে আমরা বললাম যে আমাদের মূল প্রসঙ্গ নিয়ে আসলে আলোচনা করা দরকার। আমি তো আপনার র্যান্ডম কোনো সমালোচনা করিনি যে আপনার অভ্যুত্থানের সময় কি ভূমিকা ছিল, আপনি কোথায় পলাই ছিলেন বা কি ছিলেন, এরকম তো আলোচনা আসেনি। স্পেসিফিক্যালি আপনারা স্বৈরতান্ত্রিক জায়গা থেকে কিরকম কোন দিকে যাচ্ছেন এই পয়েন্টে কথা বলেছি। এটার উত্তর তো আপনার কাছে আমরা পাইলামই না। আপনি বলতেছেন যে তারেক রহমান ডাউন টু আর্থ। আমি তারেক রহমান রাস্তা দিয়ে হেঁটে পার হচ্ছে, উনি 150 টাকা কি খাচ্ছে, এটা দিয়ে তো আমার পেট ভরবে না। আপনি আমার সাংবিধানিক প্রতিষ্ঠান, এটা পরিবর্তন না। সরি টু সে, শেখ হাসিনা নাথিং, এই শেখ হাসিনা এরকম স্টানবাজি আরো বেটার করতো। আমি যেটা বলতে চাচ্ছি যে তারেক রহমান সাহেব রাস্তা পার হওয়া, এই 150 টাকা দামের খাওয়া, এটা খেলে আমার কৃষকের পেটে ভাত জুটবে না। আপনি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আপনারা দখল করে রাখছেন, আপনারা দুদকে আবার চুপ্পুর মতো লোক বসাবেন, আপনারা ইসিতে আবার নিজেদের লোক নিয়োগ দিচ্ছেন। সেই জায়গাগুলো হচ্ছে যে আপনাদের কিছু পরিবর্তন করতে হবে না, কিন্তু তারেক রহমান এই যে রাস্তা পার হয়ে যাচ্ছে, সে 150 টাকার খাওয়ার খাচ্ছে, এটা হচ্ছে আপনাদের কাছে পরিবর্তন। এই জেনারেশনাল গ্যাপ জায়গা থেকে 17 বছর ধরে আপনারা রাজপথে একটা আন্দোলন সফল করতে পারেননি। আপনাদের মহাসচিব প্রত্যেকবার বারবার বলতো যে ঈদের পরে দেখা যাবে। আমরাও আশা করতাম যে ঈদের পরে বিএনপি কবে রাজপথে আন্দোলন সফল করবে সেটা আমরা দেখি নাই। 24-এর পরে এই জানুয়ারি পর্যন্ত আপনাদের দেখছি যে ইউএস এর স্যাংশন পর্যন্ত আপনারা ওয়েট করছেন যে কখন ইউএসএ আপনাদেরকে বিএনপির হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। আপনারা টপ টায়ারের লিডারশিপ ফেল করছেন, আপনারা এটা স্বীকার করেন। আপনারা ফেল করছেন দেখেই নাহিদ ইসলামরা সামনে আসতে পেরেছে। না আমি বিরোধী দল হিসেবে আপনারা ফাংশন করতে পারেন, আপনারা ফেল করছেন, এটা স্বীকার করেন। এবং ফেল করে যখন মাঠটা তৈরি করে আপনি আমার কথা শেষ করার পর বলেন, শুনেন, আপনি তো কথা বলতে দিচ্ছেন না, আমার কথাটা শেষ করে বলেন। আপনারা এই যে ফেল করলেন, ফেল করার ফলেই তো এই যে আনকরা আমাদের মতো অপরিচিত ছেলেরা গণঅভ্যুত্থানের সামনে চলে আসলো। নাহিদ ইসলাম, তারপরে হাসনাত আব্দুল্লাহ, এই মানুষগুলা কিভাবে সামনে আসলো? বিরোধী দল হিসেবে আপনি কথা বলতে দিচ্ছেন না। আমারটা শেষ করার পর বলেন। আপনি যদি পারমিশন দেন তাহলে আমি বলতে বলেন। এত এই ফেল করলেন আপনারা, ফেল করার ফলেই কিন্তু এই যে ছাত্র জনতার মধ্য দিয়ে একটা আন্দোলন সফল হলো। এখন আপনারা সেটার একটা ভালো সুবিধা পাচ্ছেন, কারণ সাংগঠনিকভাবে আপনাদের তৃণমূলের নেতাকর্মীরা সাফার করছে, গুম খুন হয়েছে, এটা আমরা অবশ্যই এগ্রি করি। কিন্তু আপনাদের লিডারশিপের জায়গাটা ব্যর্থ হয়েছে দেখে আপনারা সেই জায়গাটা কখনো ওইভাবে আনতে পারেননি, এবং বাংলাদেশের মানুষ আপনাদেরকে সেই সাপোর্টটা করেনি। যখন হলো, আপনারা যে সুযোগটা পেলেন, আপনাদের লাইফ টাইম একটা অপরচুনিটি পেলেন, তারেক রহমান দেশে ফেরার সুযোগ পেলো, আপনাদের সালাউদ্দিন আহমেদ শিলং থেকে ফিরলো, ফেরার পরে আবার আপনারা বাংলাদেশের মানুষের সাথে যে বেইমানিটা করছেন, এটা আপনারা বারবার বলছেন যে 6 মাস, এটার কিন্তু মানে বাংলাদেশের মানুষ খুব বেশি সময় দিবে না। আপনারা ভারতে দেখে থাকবেন এই ককরোচ জনতা পার্টি একটা বিষয় নিয়ে কিভাবে ফুসে উঠেছিল। আমরা যদি এই বিষয়গুলোতে আপনারা যেভাবে আমাদেরকে চাচ্ছেন যে কুসুম ভাবে আপনাদের সাথে আমরা বিরোধিতা করব, অল্প অল্প কথা বলবো, সুন্দর সম্পর্ক রাখবো, এই আমাকে একটু রাস্তা বানায় দেন, ওই আমাকে একটু তমক দেন, এই সুবিধা নিব, এটা ভেবে ভুল করবেন না। এখানে বাংলাদেশের জনতা এই তরুণদেরকে যেভাবে ম্যান্ডেট দিয়েছে, আমরা সেই সংস্কারের জন্যই লড়াই করব। আপনারা যে প্রতারণা করছেন বিএনপিকে, আমি কয়েকটা প্রোগ্রামে গেছি, সেখানে মানুষ বলতেছে বিএনপি একটা প্রতারক দল। সেই প্রতারণার জায়গা থেকে আপনারা যা প্রতারণা করলেন, এটার ফলাফল আপনারা পেয়ে যাবেন। আপনাদের যে ওভার কনফিডেন্স, আপনারা মনে করছেন যে আপনারা পুরো ধরাকে সরা জ্ঞান করে ফেলছেন। আপনি বলছেন না যে এতই সহজ বিএনপিকে সরানো, সেটা আপনি দেখেন। আচ্ছা, নিশ্চয়ই আপনিও দেখবেন, আমিও দেখব। বিএনপি বেইমানি করেছে, এই বেইমানির সংজ্ঞাটা কি, কোথায়, কার সাথে, কিভাবে পলিটিক্যালি বলছেন তো এক্সপ্লেইন করবেন। 70% মানুষের রায়কে আপনারা কিভাবে উড়িয়ে দিলেন? কেউ উড়িয়ে দেয়নি। আপনাকে কে বললো? বিএনপি বলেছে একবারও, অক্ষরে পালন করবে বলেছে। আপনারা অতি নেন না। অতি নেবে কেন? আপনি কি আইনের শরিয়া জানেন? আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাদের সংবিধান কোনদিন পড়েছেন? কেন পড়বো না? পড়েন না। সেখানে কি বলা আছে? আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নিজে সংসদে দাঁড়িয়ে বলেছেন যে আমি সেই সময়ে এই মিথ্যাটার সাথে এগ্রি করছিলাম, কারণ অ্যাজ
মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য হিসেবে, কারণ জনগণ আপনাকে কিসে ভোট দিয়েছে, ম্যান্ডেটটা দিয়েছে কিসের দিয়েছে, সংসদ সদস্য হিসেবে সংসদে গিয়ে ওই কনস্টিটুয়েন্সির কথা বলবার জন্য। ভাই, একটা শপথ থাকা অবস্থায় আইনটা হচ্ছে আপনি যদি দ্বিতীয় শপথ নেন, আপনার যে প্রথম শপথটা সেটা চলে যায়। একটু পড়েন না, ঠিক আছে, একটু পড়েন না আপনি রিডিং। তাহলে আইনটা হচ্ছে কি হোয়াট ইজ বলে কমন সেন্স, দ্যাট ইজ ল। এটা কিন্তু এমন কোনো কিছু না। হ্যাঁ, যে এই ঠিক আছে, আপনারটাই আমি এগ্রি করছি, আপনারটাই আমি এগ্রি করছি। আপনারা সংবিধান অনেক বেশি বোঝেন, আপনার সালাউদ্দিন আহমেদ সংবিধান বিশেষজ্ঞ। তাইলে আপনারা এই নির্বাচনের আগে ঐক্যমত্য কমিশন যখন এই রূপরেখাটা দিল, তাহলে কেন আপনারা এগ্রি করলেন? কেন তারেক রহমান গণভোটের জন্য ক্যাম্পেইন করলেন? জিয়াউর রহমানের হাতে তৈরি দল আমাদের আপনারা উত্তর দিতে পারেন না, আপনারা বলবেন না। এত বেশি আপনার অত্যাচারের শিকার আর কেউ কোনোদিন হয়নি, কিন্তু সেই কথা এই ইতিহাসগুলাই বারবার বলেন বর্তমানে আছেন। যখন বলে বিএনপি প্রতারণা করেছে, হোয়াট ইউ মিন বাই দ্যাট? কি আমি বললাম, এটাই মিন করছি। কি প্রতারণা করেছে? আপনি যে সংবিধানের দোহাইটা দিচ্ছেন, আপনার তাহলে ইলেকশনের আগে প্রতারণা, এটা ডেফিনিশন আপনারা ঐক্যমত্য কমিশনের হোয়াট ইজ প্রতারণা কাকে বলে? গণভোটের গণরায়ের যে ম্যান্ডেটটা বাংলাদেশের মানুষ দিয়েছে, সেটাকে তো আপনারা উপেক্ষা করেছেন শুরুর থেকে। আমাদের আজকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মহাসচিব, যারা স্পোকস পারসন, সর্বোচ্চ নীতি নির্ধারক, বারবার বলেছেন, সবাইকে বলেছেন যে আপনারা প্রত্যেকে গণভোটের পক্ষে রায় দিবেন, হ্যাঁ ভোট দিবেন। আপনি কি বলছেন এখন? আপনি একটু শুনেন, আমি শুনে আপনি কি বলছেন, আপনি কি বললেন, আবার এখন কি বলছেন? আমি তো ঠিকই বলছি। এই যে সালাউদ্দিন আহমেদ, আমরা একটু বলি আলোচনা বলছেন, আমি তো মানে আপনার কথা শুনে এখানে অনেকগুলো কথা আসছে। বিশেষ করে আপনাদের শিরোনাম আজকে দিয়েছেন জামাত কতটা গণতান্ত্রিক দল। আসলে এটা দরকার ছিল দেওয়া, জামাত এবং বিএনপি কে কত গণতান্ত্রিক, তাহলে ভালো হতো। এখানে এক পেশে জামাতকে আপনি দোষারোপ করেছেন। যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের, আবার আমরাও তো বলছি তারা ফ্যাসিবাদী পথে হারছে। যদি এটা হতো জামাত এবং বিএনপি কত, তাহলে জিনিসটা হলো ব্যালেন্স হতো। কিন্তু অনেকগুলো কথা আসছে, আমরা যখনই কোনো কোশ্চেন করি আসলে ওনারা আমাদের কোশ্চেনের যৌক্তিক জবাব না গিয়ে ওই পুরনো কিছু কথা বলেন, সব জায়গায় আমরা খেয়াল করছি। কোনো লজিক্যাল উত্তর দিবেন না। আমি যদি বলতে, আমি আপনাকে শুনে বলছি, দেখুন আপনারা খুব উত্তর দেন। রাষ্ট্রীয় যে জুলাই আন্দোলন হয়েছে বৈষম্যের বিরুদ্ধে, একটা বড় স্লোগান ছিল কি কোটা না মেধা, ঠিক না? যে মেধা। দেখুন এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে রিসেন্ট দলীয়করণে যে ফ্যাসিলিটি তার অব্যাহত রয়েছে। আমি পড়েছি না, চেয়ারম্যান বাংলাদেশ ইস্পাত প্রকৌশল কর্পোরেশনের আব্দুল খালেক সাহেব, তিনি সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি। শামসুজ্জামান শুরু, চেয়ারম্যান বাংলাদেশ সিনিয়র খাদ্য কর্পোরেশন বিভিন্ন নির্বাহী কমিটির সদস্য। কাজী রনকুল ইসলাম টিপু, ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট, বন ও পরিবেশ সম্পদ বিএনপি। জাকির সিদ্দিকী, চেয়ারম্যান বাংলাদেশ তাঁত বোর্ড সহসভাপতি যুবদল। বেনজির আহমেদ, চেয়ারম্যান বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসি, সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি। মামুন হাসান, চেয়ারম্যান বাংলাদেশ জুট কর্পোরেশন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি যুবদল। মোহাম্মদ রাশিদুল হক, ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড, আন্তর্জাতিক সম্পাদক বিএনপি। মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, চেয়ারম্যান বাংলাদেশ বনশিল্পন কর্পোরেশন, বন বিষয়ক সম্পাদক বিএনপি। এটিএম আব্দুল বারি ড্যানি, বললাম এইটি বললাম, যাক এইটি বললাম। আমরা যে বললাম ফ্যাসিবাদী পথে হাঁটছে, তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করাই তো একটা ফ্যাসিবাদের বড় দৃষ্টান্ত। যেই দৃষ্টান্তটা আওয়ামী লীগ সরকার করেছে, হাসিনা করেছে, বিচার অঙ্গনে তার লোক, স্বায়ত্তশাসিত সব দুদক তার লোক, সব দিয়ে এটি যাতে একচ্ছত্র ক্ষমতা তিনি ব্যবহার করেছেন। আমরা সেই জায়গাটাই বলছি, রাষ্ট্র যদি গণভোট সংস্কারটা না হয়, এই বিএনপি সেই পথে কিন্তু হাঁটবে। এমন নমুনা দেখতে পাচ্ছি আমরা। আপনি যদি সেই পথ থেকে বেরিয়ে না আসেন, আপনি যতই বলছেন, দেখুন বলে না যে অক্ষরে অক্ষরে জুলাই সনদ পালন করা হবে। কীভাবে পালন করবে অক্ষরে অক্ষরে? অলরেডি ওনারা তো উল্টো কথা আরো শুরু করে দিয়েছেন। আপনি যখন সুপ্রিম কোর্ট সচিবালয় আপনি বাদ দিচ্ছেন, সালাউদ্দিন আহমেদ বলেছেন জাতীয় সংসদে নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হওয়া গণভোটটি সাংবিধানিক ছিল না, বরং একটি অবৈধ। এখন যদি আমি প্রশ্ন করি, 12ই নভেম্বর যেই গণ আদেশটা হলো, তো 13ই নভেম্বর সম্ভবত, তাহলে বিএনপি 3 মাস কেন এটাকে মানে অবৈধ বলে নাই বলুন তো আপনি? তা আপনি কি 3 মাস কি আপনি আইনজ্ঞ ছিলেন না? আপনি আইনের ব্যাপারে আপনি কি ছিলেন? আমরা তো বলছি আইনজ্ঞ, মানে আইন বুঝেন। তো যে আদেশটা হলো 3 মাস আগে, 12ই তারিখে ইলেকশনের পরের দিন থেকে এই আদেশটা অবৈধ হয়ে গেল, তাহলে এই 3 মাস আদেশটা বৈধ ছিল কোন প্রক্রিয়া? জনাব সালাউদ্দিন কি জবাব দিবেন? আসলে সারা বছর বললেন সংস্কার, এখন যে সংশোধন হয়ে গেল, এই ব্যাখ্যা কিভাবে দিবেন? 17 বার যে বাংলাদেশের সংবিধান সংশোধন হলো,
তো এই সংশোধনের হাত ধরে তো ফ্যাসিবাদ আসছে, ফ্যাসিবাদকে ঠেকানো গিয়েছে। আমরা বলেছি সংবিধান সংশোধন প্রক্রিয়া দিয়ে বাংলাদেশে রাষ্ট্রীয় কাঠামোকে প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ বন্ধ করা যাবে না, এখান থেকে আবার ফ্যাসিবাদ তৈরি হবে। এই জন্যই জনগণ আপনাকে ম্যান্ডেট দিয়েছে। দেখুন, বাংলাদেশের সংবিধান পার্লামেন্টকে দিয়েছে হলো সংবিধান সংশোধন করার জন্য, ক্ষমতা দিয়েছে পার্লামেন্ট। এটি খুব সীমিত ক্ষমতা, আপনি চাইলেই এই ক্ষমতা দিয়ে সংবিধানের বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে পারবেন না। আমরা যেগুলো সংস্কার নিয়ে বলেছি, ক্ষমতা ভারসাম্য হতে হবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমবে, সব জায়গায় আবার নিরপেক্ষ লোক নিয়োগ হতে হবে, এগুলো সবই কিন্তু সংবিধানের বেসিক স্ট্রাকচারে কিন্তু ক্ষতিগ্রস্ত করবে। যে আপনি এখন সংশোধন যদি করেন, এটা মূল বলেন ও যাবে, আপনি এখন সংশোধন করলেন পার্লামেন্টে, হ্যাঁ সব ওকে হয়ে গেল, যখনই আবার যাবে এটা আদালতে যাবে, যেমন পরিণতি পঞ্চম সংশোধন হয়েছে, অষ্টম ত্রয়োদশ একই পরিণতি হবে, বলে এটা অবৈধ। কারণ আপনার এই পার্লামেন্টকে এই ক্ষমতা দেওয়া হয় নাই যে পার্লামেন্ট তার 2/3 মেজরিটির বলে তিনি সংবিধানের কাঠামো পরিবর্তন করে দেবেন। মানে আলটিমেটলি বিএনপি চাচ্ছে এই সংশোধন বলে টলে দিয়ে মূলে জুলাই দিবে, একটু ক্ষমতা পাকাপোক্ত করবে, সব দলীয় লোক বসাবে, এরপরে তারা এবার আসবে যাবে, দেখেন আমরা এবং কেমন জিনিস। তা আমরা আসলে বোঝা যায় ওনাদের প্রথম দিন থেকে যে ভূমিকাটা উল্টো পথে হাঁটার। আমি মনে করি জামাতের আমির যৌক্তিক কথা বলেছেন, আমরা সংসদে দায়িত্বশীল বিরোধী দল, এখনও কিন্তু 5 মাসে দেশে কোনো অবরোধ হয়নি, হরতালও হয়নি, ঠিক না? আমরা মনে করি দেশটাকে স্বাভাবিক পরিচালনা করা উচিত, এবং সেই স্বাভাবিক পরিচালনা করার ভিতরে মূল যে সংকটটা, আচ্ছা আমি জিজ্ঞাসা করতে চাই যারা এখানে বিএনপির আছেন, আচ্ছা এই সংস্কারটা মানে বিএনপির কি অসুবিধা? জনগণ মনে করে গণভোটের মধ্যে দিয়ে যদি সংস্কার প্রক্রিয়াটা সম্পন্ন হয়, দেশের কল্যাণ, জনগণের কল্যাণ, 18 কোটি মানুষের কল্যাণ। আর সেই গণভোটের জুলাই সনদের বিপরীতে গিয়ে যদি আপনি সংস্কারটা করেন, সেটা শুধুমাত্র বিএনপির কল্যাণ হবে, জনগণের কল্যাণ হবে। যেন বুঝে গেছে সেটি, তার মানে বিএনপি তার দলীয় কল্যাণ, দীর্ঘদিন ক্ষমতা থাকতে চায়, সবাইকে একটু সাফে রাখতে চায়, দেখে তার জন্য তারা চাচ্ছে না যদি এগুলো সংস্কার হয়ে যায়, তাহলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করে যে ক্ষমতাকে টেকসই করার, যেটা তারা করেছেন না, তার আগে এই যে কমিশনে তারা দলীয় লোক নিয়োগ দিয়ে দিলেন, মানে আপনি বাস্তবে সব সংস্কার বিরোধী কাজ শুরু করেছেন আর মুখে করতে না পারেন, তাহলে যে কোনো সরকারি ফ্যাসিবাদ হতে সময় লাগে না। দেখুন, আওয়ামী লীগ কি একদিনে ফ্যাসিবাদ হয়েছে? আওয়ামী লীগ ধীরে ধীরে তারা ফ্যাসিবাদ হয়েছে, তারা ক্ষমতা কুক্ষিগত করেছে, তারা সব দলীয়করণ করেছে। এখন যে উনি আমরা যে বলেছি এই কথাটা জামায়াত ইসলামীর আমির কেন বলেছেন, যুক্তিটা কি? প্রথম হচ্ছে যে আমরা এখনও যেই সংস্কার নিয়ে আমাদের সবারই দীর্ঘ সময় প্রত্যাশা, এবং যেই বিএনপি তার 2023 সালে তারা যে সংস্কার প্রস্তাব দিয়েছিল 31 দফা, 25 ডিসেম্বর 2023 সালে এই বিএনপির মহাসচিব বলেছেন যে আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা সংবিধান সংস্কার পরিষদ গঠন করব বলেছেন। এটি এখনও বিএনপির কিন্তু অফিসিয়াল ফেসবুক পেজ আপনি খুঁজে পাবেন। তারা যখন এখন বলেন যে না আমরা কখনো বলি না সংস্কারের কথা, আমরা সংশোধনের কথা বলেছি, এই যে আপনি একটা বলা কথা আপনি অস্বীকার করছেন, এখন ক্ষমতা আসার পরে আপনি সংস্কারকে ভুলে যাচ্ছেন, এটি এক ধরনের ফ্যাসিবাদের দিকে হাঁটা। দ্বিতীয়, আপনি খেয়াল করবেন যে এই সরকার আসার পরে যেই গণতন্ত্রের জন্য 17 বছর সবাই লড়াই করেছি আমরা, তারা কী করলে এসেই তারা তাদের যে নির্বাচনী ইশতেহার বলেন, তাদের যে সংস্কার প্রস্তাবনা বলেন, যে কখনো তারা যেগুলো জনগণের প্রতিনিধিত্ব করেন, তারা সেখানে কখনো তারা দলীয় ব্যক্তি বসাবেন না। তা আমরা দেখলাম কি যে রিসেন্ট অনেকগুলো প্রতিষ্ঠানে বিভিন্ন দলের তাদের যে দলের যুবদল বিএনপির তারা বসেছেন তাদেরকে, আর লোকসান পাওয়া যায় না। আপনার সিটি কর্পোরেশন বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, তো সব যদি আপনি দলীয় লোক বসিয়ে থাকেন, তাহলে এখানে গণতন্ত্র আসলে লঙ্ঘন করেছে কারা, এই প্রশ্ন ওনার কাছে আমাদের জিজ্ঞাসা। দ্বিতীয় হচ্ছে, একটা দেশের মানুষ গণভোটে ভোট দিয়েছে, আমি তো মনে করি জামাত ইসলামীর আমির যেটি বলেছেন যৌক্তিক, এবং বিএনপির মহাসচিব জামাত ইসলামী গণতান্ত্রিক শক্তি না, উনি একটা প্রমাণও দেখাতে পারবেন না, আমরা হাজারও দেখাতে পারবো। আমি তো ওনাকে বলি একটু শেষ করে দেখেন যে বিএনপির মহাসচিব কীভাবে ইলেক্ট পর্যন্ত একটা দলের 7 বছর উনি মহাসচিব, উনি ভোটে হয়েছেন। যদি আমি আরেকটু কোশ্চেন করি, যেই দলের চেয়ারম্যান নির্বাচনে কোনো ভোট হয় না, 7-8 জন বসে চেয়ারম্যান বানিয়ে দেন, সেই দল যখন আরেকজনকে ফ্যাসিবাদী বলে, ওনার আয়না চেহারা দেখতে মন চায় না ওনাদের? যে আমি তো কোনো ভোটে হই নাই, কোনো কাউন্সিল নাই, কোনো কোথাও কোনো ইলেকশন হচ্ছে না, সব অফিস থেকে ডিক্লেয়ার দিয়ে কমিটি ঘোষণা করে দিচ্ছে। তো যেখানে গণতন্ত্রের নামমাত্র নাই, তারা যখন জামাত ইসলামের মতো একটা গণতান্ত্রিক শক্তি, তারা সব ইলেকশন করে, তাদের সব লেভেলে মানে গঠনতান্ত্রিক প্রক্রিয়া চলছে, জামাত সব ইলেকশনে অংশগ্রহণ করেছে, সেখানে আমাদেরকে অগণতান্ত্রিক কিংবা ভিন্ন শক্তি বলা, এটি আসলে একটা স্ববিরোধী কথা।
বিএনপি নিজেদের কাছে গণতন্ত্র শিখুক, তাও আরেকজন তারা বলার সুযোগ সেখানে পাক, এটা আমরা প্রত্যাশা করি। জি, অ্যাডভোকেট আতিকুর রহমান, যেমনটা আপনি বলছিলেন যে আওয়ামী লীগও কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ফ্যাসিবাদ হয়ে উঠেছে, তেমনটা আপনি উল্লেখ করেছেন, এবং এর আগেও জামায়াতের নেতাকর্মীরা বিএনপিকে ফ্যাসিবাদ বলেছে, এনসিপি থেকেও এমনটা অভিযোগ এসেছে। গত 5 মাসে যদি আমরা চিন্তা করি, সরকার গঠনের 5 মাসে এমন কি অগণতান্ত্রিক কাজ করেছে যার জন্য আসলে বিএনপিকে ফ্যাসিবাদ বলা যায়? সুনির্দিষ্ট করে যদি আমাকে দুটো কাজের কথা বলেন 5 মাসের হিসাবে। প্রথম হচ্ছে রাষ্ট্রীয় যত যদি বলি আপনাকে, প্রথম হচ্ছে তারা সিটি কর্পোরেশন তারা প্রশাসক নিয়োগ দিয়েছেন, দলীয় প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান দলীয় প্রশাসক, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, পদ হোল্ডারই তাদের নেতা তাদের সঙ্গে বসিয়েছেন, এবং যতগুলো সরকারি প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠান তারা সেখানে করেছেন। নেক্সট হচ্ছে তারা মানুষের যে সংস্কারের যে প্রস্তাবনাটা গণভোটের ভিত্তিতে, তারা যখন গণভোটকে অস্বীকার করা শুরু করেছেন, এটি কিন্তু তাদের ফ্যাসিবাদী পথে হাঁটার সবচেয়ে বড় এক্সাম্পল। এর থেকে বড় এক্সাম্পল আর কখনো দেওয়ার প্রয়োজন হয় না। আমরা ইলেকশন বলছি, যেমন আজকে প্রায় 5 মাস হয়ে গেল, তারা এখনও বলছে না সুনির্দিষ্ট করে যে লোকাল ইলেকশন কখন হবে, সেখানে জানুয়ারিতে হবে, না হলে পরে হবে। মানে এটা তামাশা মতো হয়ে গেছে। জনগণ যেখানে সেবা পাচ্ছে না, যেখানে জনগণ সেবা থেকে বঞ্চিত, সে জায়গায় আপনি আপনার মতো করে দল গুছিয়ে বলবেন। আবার যিনি দেখলেন মানে যিনি আবার সিটি কর্পোরেশনের প্রশাসক, তিনি আবার ইলেকশন করতে চাচ্ছেন। এই যে নানাবিধ অনিয়ম সরকার লক্ষ্য করছি আমরা। মোদ্দা কথা হচ্ছে সরকার সব জায়গায় দলীয় লোকদেরকে বসাচ্ছেন, এবং এক সিটিয়া যেখানে সবার আগে বলেছেন সবার আগে বাংলাদেশ, মানে সবাইকে নিয়ে আপনি সবাইকে নিয়ে আসবেন। আমরা দেখলাম বিগত 5 মাসে কোনো 1% জায়গাতেও কিন্তু সবার আগে বাংলাদেশের দৃষ্টান্ত বিএনপি দেখাতে পারে। আপনাকে ধন্যবাদ, এবং সেই সাথে আমার সহ আলোচক যারা আছেন, দেখেন বিএনপি একটা উদারপন্থী গণতান্ত্রিক দল, এটা তো সত্যি। বিএনপি তো অনেক রকম দেখবেন যে আমাদের নেতা কর্মী যারা আছেন অতীতে তাদের অনেকেরই কোনো ভিন্ন রকম আপনার মতাদর্শ থাকতে পারে, কিন্তু পরবর্তীতে একটা প্ল্যাটফর্মে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের দেশের যেই 7ই নভেম্বরের একটা অসম্ভব যেই সন্ধিক্ষণ ছিল ঐতিহাসিক, তার পরবর্তীতে যখন সরকার গঠন করেছিলেন, তখন আপনারা দেখেছেন যে এমন কেউ নেই যে সেই পার্লামেন্টে অংশগ্রহণ করেননি। বাকশাল একটা একদলীয় কর্তৃত্ববাদী সরকার যখন সব দলকে নিষিদ্ধ করে দিল, একটা দল, সব পত্রিকা নিষিদ্ধ, 4টা পত্রিকা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আজকে যে আধুনিক বাংলাদেশ, এই আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উদার গণতান্ত্রিক একটা দল গঠন করেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেখান থেকেই পরবর্তীতে 1981 সনের সেই মর্মান্তিক মৃত্যু, শহীদ হন, এবং তার পরবর্তীতে আমাদের দেশনেত্রী যখন বিএনপির হাল ধরলেন, তখন থেকেও এই একই ক্যারেক্টারিস্টিক একটা উদার গণতান্ত্রিক দল বিএনপি, সেইভাবেই আমাদের যেই পথ চলা, এবং আজকে এত দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে আমরা যখন এসেছি, আজকে যিনি আমাদের দেশটাকে নেতৃত্ব দিচ্ছেন, আমাদের দলকে নেতৃত্ব দিচ্ছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন যে দীর্ঘ সময় উনি নির্বাসনে ছিলেন। 1/11 যেই একটা অসম্ভব নির্মম নির্যাতন এই পরিবারের উপর হয়েছিল, ছোট ভাই আরাফাত রহমান কোকো মৃত্যুবরণ করেছেন, এবং আমাদের দেশনেত্রীও আজকে নেই। সেই অবস্থায় 1/11 সেই অসম্ভব সময়গুলোর পরবর্তীতে এই সময়ে দেশে আসা, এবং এখনও উনি যখন নেতৃত্ব দিচ্ছেন, আপনারা দেখছেন যে একটা দীর্ঘ ফ্যাসিবাদের পরে গণতন্ত্রের যে মহাসড়ক, সেখানে যখন একটা নির্বাচনের মাধ্যমে আমরা উঠেছি, তখন এটাকে বিএনপিকে বাংলাদেশের সবাই এবং বাইরেও যারা আছেন একটা উদার গণতান্ত্রিক দল হিসেবেই জানে। এবং তার পাশাপাশি জামাত অতীতে আপনার যে কয়টা নির্বাচন করেছিল, 13টা নির্বাচনের মধ্যে অনেকগুলোই আমি ধরে নিচ্ছি 4টা তো হয়নি মানে ওই যে ডামি নির্বাচন, রাতের ভোটের, কিংবা 154 জন বিনা ভোটের এমপি, এবং 2008-এও প্রণব মুখার্জি বাবুর যে বই আছে, সব কিছু মিলিয়ে 4টা টার্ম নির্বাচন হয়নি। জামাত 4 থেকে 8% ভোট পেয়েছিল ওই 13টা নির্বাচন আমি যদি ধরি, এক্সেপ্ট 91-এ জামাত 12%-এর একটু উপরে ভোট পেয়েছিল। এবং এইবার যখন ইন্টারিম গভর্নমেন্ট আসলো, আপনারা দেখলেন তারা তো আগে আওয়ামী লীগের সময় তো তাদেরকে দেখাই যায়নি, আমাদের জোটসঙ্গী ধানের শীষ প্রতীক নিয়ে তারা নির্বাচন করেছিল, কিন্তু তারপরে এইবার দেখা গেল অন্তর্বর্তী সরকার যেটা গঠন হলো, তার অন্যতম মানে একটা
প্রধান একদম বৃহৎ সুবিধাভোগী বলতে যা বোঝায় সেটা ছিল জামাত, এবং সেই কারণেই এবং তাদের সাথে যারা অন্যান্য যেই দলগুলো তারা জোট বেঁধেছে, তারা এমন একটা অবস্থা তৈরি করেছিল 18 মাস এই দীর্ঘ সময়ে তারা করলো কি, আপনার নির্বাচনটা হবে কি হবে না সেই ধোঁয়াশাটা খুব ভালোভাবে জনগণের মধ্যে আপনার ছড়িয়ে দিতে পেরেছিল। যেহেতু গণতান্ত্রিক প্রসঙ্গ বা গণতন্ত্র নিয়ে প্রশ্নটা উঠেছে, সেক্ষেত্রে এই যে জামায়াতের গণতন্ত্র আছে কিনা বা গণতান্ত্রিক দল কিনা সেটি নিয়ে যে সংশয় প্রকাশ করা হয়েছে, তাদের গঠনতন্ত্র, নেতৃত্ব, নির্বাচন কিংবা রাজনৈতিক আদর্শ কি এমন কিছু রয়েছে যা আসলে গণতন্ত্রের যে মৌলিক চর্চা আমরা বলি সেটির সাথে সাংঘর্ষিক? কি বলবেন, দুটি যদি আপনি দেখেন, গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক দল আর জামাতের জন্ম কিংবা জামাতের মওদুদি, মৌলানা মওদুদি সাহেব, হ্যাঁ, জামাতের যেই জন্ম, জামাতে ইসলাম হিন্দ, জামাতে ইসলাম পাকিস্তান, জামাতে ইসলাম আপনার মধ্যপ্রাচ্যের অন্যান্য যে দেশগুলোতে আছে, এখন জামাতে ইসলাম বললেও এটা তো সেই ইসলাম নয়, কারণ মৌলানা মওদুদি সাহেবের হাতে তৈরি। তারা আপনার 1940s আমরা যদি যাই সেখানেও তাদের যেই রোল, এবং পরবর্তীতে আমরা যখন মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সৃষ্টি, বাংলাদেশের জন্ম, সেখানেও তাদের যেই বিরোধিতা ছিল, সেখানে তাদের ওই চরিত্র, ওই চারিত্রিক বৈশিষ্ট্যের একটা দলকে মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধের মতো অপরাধ এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানির সাথে যারা জড়িয়ে আছে, তাদের গণতান্ত্রিক চরিত্র না, তাদেরকে গণতান্ত্রিক রাজনৈতিক দল, এটা এইভাবে বলা আসলে কখনোই আমি মনে করি না যে সম্ভব। এইবার আপনি দেখবেন এই নির্বাচনে তারা তাদের জীবনের সবচাইতে ভালো রেজাল্ট করেছে। এইবার 77টা তারা যে আসন পেয়েছে, জীবনে মানে অতীতে কোনো দিন বাংলাদেশ মানে স্বাধীন হওয়ার পর থেকে সেটা হয়নি। তারপরও তাদের কথাবার্তা শুনলে কিংবা আচার আচরণ, বটবাহিনী দিয়ে তাদের লোকজন বসিয়ে তারা তো সোশ্যাল মিডিয়াতে সরকার গঠন করে ফেলেছিল। আপনি নিশ্চয়ই দেখেছেন, আমরা প্রত্যেকটা মানুষ দেখেছি। কাজেই তাদের চরিত্র আর একটা রাজনৈতিক দলের গণতান্ত্রিক ক্যারেক্টারিস্টিক বলতে আমরা যা বুঝাই সেটা আকাশ আর পাতাল তফাৎ। জি, এস.এম. সাইফ মুস্তাফিজ, যেটা নিয়ে আলোচনা করছিলাম, আপনার মতামত কি বলে? বাংলাদেশে বিএনপি এবং জামায়াত দুই দলই কি প্রকৃত অর্থে গণতান্ত্রিক দল, নাকি দুটিই কেবল এই যে নির্বাচনের সময় বা নির্বাচনী গণতন্ত্রের কথা বলে কিন্তু দলীয় কাঠামোয় আসলে সত্যিকার অর্থে গণতন্ত্র চর্চা করে না? আমি বলবো একমাত্র গণতান্ত্রিক দল এনসিপি। এটা মজা করছি, দেখেন আমরা প্রায় 20 মিনিট ধরে আলাপ করছি কে কতটা গণতান্ত্রিক, কে কতটা গণতান্ত্রিক না, এবং বাংলাদেশের মূল সমস্যাগুলোর যে আলোচনাগুলো করা দরকার সেখানে আমরা একে অপরকে দোষারোপই করে যাচ্ছি। কে কি করেছে এই আলোচনাটা, মানে কে কতটুকু গণতান্ত্রিক, সেটার থেকে আমার মনে হয় যে অ্যাজ এ বিরোধী দল হিসেবে এনসিপি, বাংলাদেশ জামাতে ইসলামী কতটুকু কার্যকর ভূমিকা পালন করছে এটা নিয়ে সরকারি দলের সমালোচনা হতে পারে, তারা কথাবার্তা বলতে পারে। আবার আমাদের জায়গা থেকে, আমরা বিএনপির জায়গা থেকে তারা সরকার দল হিসেবে কি কি ভুল ত্রুটি করছে সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। আমার মনে হয় এই আলোচনাটা আমি যেতে চাই না যে কে কতটুকু গণতান্ত্রিক। রাদার আমি আসলে বলতে চাই যে মানে বিএনপি যে আস্তে আস্তে আসলে ফ্যাসিবাদ কাঠামোর প্রত্যেকটা মানে অর্গানকে আস্তে আস্তে আবার সক্রিয় করছে এবং আস্তে আস্তে যে সেই পথে হাঁটছে সেটা আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি। আমি যদি একজনের নাম বলি, মোহাম্মদ শামসুল আলম, আপা আমার মনে ভালো করে চিনবেন, তিনি বিএনপি সংসদীয় আসন পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির সদস্য ছিলেন কালকের আগ পর্যন্ত, পরশুদিনের আগ পর্যন্ত। এখন তিনি এখন তিনি সচিবালয়ে দলীয় ব্যক্তি হিসেবে মানে নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব পদে 1 বছরের চুক্তিভিত্তিকভাবে তিনি নিয়োগকৃত হয়েছেন। এখন দেখেন, এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় সামনের দিনের সকল নির্বাচনে কিন্তু ইসি সচিবালয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। সেখানে আপনি এরকম একজন দলীয়, যে কয়েকদিন আগেও আপনার দলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করেছেন, একটা রাজনৈতিক পোস্ট হোল্ড করেছেন, তো সেই ব্যক্তিকে আপনি কিভাবে এই নিয়োগটা দিলেন? আমার সমালোচক এর আগে বলেছেন যে কিভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হচ্ছে।
সেই আলাপটা তো অনেক করা হয়েছে, বিসিবি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যেরকম প্রশাসক নিয়োগ করা হয়েছে, আবার তাদের নিজেদেরই ইন্টারেস্ট আছে যে তারা মেয়র হতে চায়, নিজেরাই আবার ওই কি বলে সরকারের টাকা দিয়ে, সেই খাতের টাকা দিয়ে তারা আবার পোস্টারিংগুলো করছে যে তাদের নিজের মনোবাসনা মনো আকাঙ্ক্ষা দেখাচ্ছে। তো সেই জায়গায় আপনি বিএনপিকে কিভাবে এই ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিতে পারেন, বা বিএনপির মানে আমার যারা আছেন বন্ধুরা যারা আছেন, যারা বিজ্ঞ সমালোচকরা যারা আছেন, তারা কিভাবে আসলে এই দাবিটা করে, মানে যখন তারা নিজেরা ইসির মতো এরকম জায়গায় নিজেদের দলীয় লোককে বসিয়ে দিচ্ছেন এবং সামনে স্থানীয় সরকার নির্বাচন হতে যাচ্ছে, সেখানে বিএনপি কিভাবে প্রত্যেকটা জায়গায় নিয়ন্ত্রণ করবে, তা তো এই একটা নিয়োগেই তো আপনি বুঝে যাওয়ার কথা। এবং প্রত্যেকটা সেক্টর যদি আপনি খেয়াল করেন, প্রতিটা জায়গায় এরকমই হচ্ছে। মানে তারা বলতে পারে যে আমরা 17 বছর ধরে অনেক বঞ্চিত ছিলাম, আমাদেরকে অনেক জায়গা থেকে নিগৃহীত করা হচ্ছে। এটা হচ্ছে যে আপনি মেধার ভিত্তিতে দেন, মানে আমি তো বলছি না যে আপনার এখানে জামাতের কোনো লোককে দেন বা এনসিপির লোককে দেন। আমি এখানে বিশ্বাস করি যে বাংলাদেশে এরকম অনেক মানে দলীয় বা দলের বাইরে এরকম অনেক লোক আছে যারা যোগ্যতার ভিত্তিতে এই জায়গাগুলোতে সার্ভ করতে পারে। অথবা হ্যাঁ ঠিক আছে, আমি ধরেন ধানের শীষে ভোট দেই, বা আমি হয়তো বা শাপলাকলি বা দাঁড়িপাল্লাতে ভোট দেই, কিন্তু একদম দলীয়ভাবে যেই মানুষগুলো আজ্ঞাবহভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে, তাদেরকে আমরা দেখছি সব জায়গায় প্রাইস পোস্টিংগুলো করা হচ্ছে। যারা যারা নির্বাচনে হেরেছে তাদেরকেই আমরা দেখছি যে এলাকার প্রশাসক হিসেবে নিয়োগ করা হচ্ছে, সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। তো এইটা তো বাংলাদেশের মানুষ বিএনপি থেকে না আমাদের কারো থেকে এটা এক্সপেক্ট করেনি যে এই সময় এসে আবার আমরা নতুন করে সেই ফ্যাসিবাদ কাঠামোটাকে আবার আমরা প্রোঅ্যাক্টিভলি আবার আমরা সবার সামনে নিয়ে আসব। জি, আমরা একটি বিরতি নিব। তার আগে ফাইমান নাসরিন মনি আপনার কাছে আসতে চাই। আসলে যেরকম এস এম সাইফ মুস্তাফিজ বলেছেন, এই যে যেহেতু সামনে স্থানীয় সরকার নির্বাচন, সেটি নিয়ে যদি প্রশ্ন